শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি কলকাতা হাইকোর্টে। এবার পঞ্চায়েত ভোটের পরে আইএসএফ বিধায়ক ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছিল যে ডায়মন্ড হাওড়া থেকে এবারে আমি প্রতিদ্বন্দ্বিতা করব লোকসভায়। সেই মতো আমরা দেখেছিলাম যে ডায়মন্ড হাওড়া যারা কর্মী সমর্থক, আইএসএফ কর্মী সমর্থক ছিল, তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, এবং তারা ছোট ছোট করে বিভিন্ন জায়গায় কর্মী সভাও করছিল, সংগঠন মজবুত করার কাজ করছিল। তারপরে ইলেকশন ঘোষণা হলো, দেখলাম যে ইলেকশন ঘোষণার বেশ কিছুদিন চলে গেল, এখনো পর্যন্ত সেই জায়গায় নওশাদ সিদ্দিকী দাঁড়াবে কি না সেটা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই। নওশাদ সিদ্দিকী যে বলছেন যে পার্টি আমায় অনুমতি দিলে তবে আমি দাঁড়াবো, পার্টির চেয়ারম্যান কিন্তু নওশাদ সিদ্দিকী। আমরা কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শফিক বাগচি মহাশয়। দেখুন, আমিও ভেবেছিলাম যে উনি ওখান থেকে দাঁড়াবেন। তার কারণ হচ্ছে যে ওনার কতগুলো বক্তব্যে সেটা একদম পরিষ্কার আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু শেষ কয়েকদিন আগে, জাস্ট মনে হয় 3-4 দিন আগে উনি যে লাস্ট বক্তব্যটা দিয়েছেন, তাতে উনি বলেছেন যে এখনো আমি ডিসাইড করিনি। এটা আমার কেমন যেন একটা রিলেট করতে পারিনি আমি, যে আগের যে বক্তব্য আর পরের যে বক্তব্য। এনারা রাজনৈতিক নেতা, তো এরা কখন যে কি কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে কোন কথা বলেন এটা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুব মুশকিল। আমার মনে হয় যে উনি হয়তো ভাবছেন যে একটা হেভিওয়েট বড় নেতার এগেনস্টে আমি দাঁড়াবো, বা আমি একজন এমএলএ, অলরেডি এমএলএ, সেক্ষেত্রে আবার এমপি ভোটে দাঁড়াবো, দাঁড়িয়ে যদি আমি জিততে না পারি তখন লোকের চোখে আমার একটা জায়গাটা খারাপ হয়ে যাবে। আমার মনে হয় এই সমস্ত চিন্তাভাবনাগুলো ওনার মাথার মধ্যে আসছে। কিন্তু আমরা এটা চেয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে এটা চেয়েছিলাম যে ওনার মতন একজন লড়াকু প্রতিবাদী চরিত্রের মানুষ, তিনি যদি আজকে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, এবং ভাইপোর যেখানে গড় সেই ডায়মন্ড হারবার, যেটাকে মডেল বলা হয়, মডেল কেন্দ্র, সেইখানে যদি উনি দাঁড়াতেন, আমার মনে হয় মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করত। এখনো যথেষ্ট সময় রয়েছে, এখনো নাম দেওয়া যাবে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তিনি যেন চিন্তা ভাবনা করেন এবং তিনি যেন সেখান থেকে দাঁড়ান, কারণ আমার মনে হয় মানুষের স্বতঃস্ফূর্ততা তার পাশে থাকবে। এই যে নওশাদ সিদ্দিকী বহু আগে থেকে বলেছে আমি সেই জায়গায় দাঁড়াবো, সেই জায়গায় যদি শেষমেশ নওশাদ সিদ্দিকী না দাঁড়ায়, তাহলে এই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং নওশাদ সিদ্দিকীর মানুষের প্রতি যে একটা উচ্ছ্বাস ভালোবাসা আছে, সেটা কিছুটা ব্যাঘাত ঘটবে না? হ্যাঁ, অবশ্যই ঘটবে। অ্যাকচুয়ালি নওশাদ সিদ্দিকীর সমস্যাটা একটা অন্য জায়গায়। আমি শুনেছিলাম ব্যক্তিগত স্তরে ওনার একটা আলোচনা উনি করেছিলেন যে এই লোকসভা ভোটে বেশ কিছু কেন্দ্রে উনি লড়তে চান, কিন্তু উনি আবার পাশাপাশি এটাও বলেছিলেন যখন এমএলএ ভোট হয়েছিল তখন নাকি ক্যান্ডিডেট পেতে ওনার খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু লোকসভা ভোটটা যেহেতু অনেকগুলো বিধানসভাকে নিয়ে হয়, 7টা করে বিধানসভা থাকে, সেক্ষেত্রে উনি বলছেন যে বহু লোকই নাকি যোগাযোগ করছে ওনারা, কিন্তু ওনার লাস্ট অবধি এসে ওনার দল থেকে কেউ সেইভাবে দাঁড়াতে চাইছে না। এইটা ওনাকে একটু নাড়া দিয়েছে, যে উনি সেই জন্য ভাবছেন যে আমি যদি অন্তত 10 থেকে 15টা বা 20টা কেন্দ্রে যদি আমি দাঁড়ি করাতে না পারি, সেক্ষেত্রে আমি একা একটা বড় হেভিওয়েট ক্যান্ডিডেটের এগেনস্টে লড়ে আমার যদি ব্যাকফুটে আমি চলে যাই। কারণ দেখুন, যারা রাজনীতি করেন তাদেরকে কিন্তু মাস নিয়ে চলতে হয়, জনগণের মনকে বোঝার মতন জায়গায় তাদের পৌঁছাতে হয়, জনগণকে কনভিন্স করিয়ে ভোটটা তাদেরকে নিতে হয়। সুতরাং সেই দিক থেকে বিচার করে আমি বলতে পারবো না যে ওনার কি ডিসিশন, কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি বা যেটুকু আমার নলেজে আছে, সেইটা মনে হয়েছে যে 20টা কেন্দ্রেরও উনি প্রার্থী ঠিক মতন পাচ্ছেন না। উনি একবার লাস্ট বলেছিল 10-15টা কেন্দ্রে, 15টা কেন্দ্রের প্রার্থীও আমার মনে হয় এখনো পর্যন্ত ওনার কাছে সিলেক্টেড হয়নি। যার জন্য উনি ভাবছেন তাহলে মানুষের কাছে আইএসএফ এর কি গুরুত্বটা আস্তে আস্তে হারাচ্ছে, ওনার মাথার মধ্যে হয়তো এই চিন্তাটা ঢুকেছে। যার জন্য উনি যেটা প্রথমে ভেবেছিলেন যে 20টা লোক যদি আমার বিভিন্ন কেন্দ্রে দাঁড়ায় এবং আমি একটা বড় জায়গা থেকে দাঁড়িয়ে জিতে আসবো, সেই জায়গা থেকে উনি হয়তো পেছন থেকে সরে আসছেন। তবে দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস মনে করি, একজন যে কোনো রাজনৈতিক দল করুক না কেন, তিনি একজন জনপ্রতিনিধি যখনই কোনো প্রকাশ্যে কোনো স্টেটমেন্ট দেবেন বা তার কর্মীদের সামনে যখন তিনি কিছু বলবেন, তখন তার অনেক স্ট্রংভাবে কথা বলা উচিত এবং যেটা তিনি করবেন সেটাই তার বলা উচিত। না হলে কিন্তু জনগণ আজকে তার সঙ্গে থাকলেও দুদিন পর তার সঙ্গে নাও থাকতে পারে, কারণ জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি হলে জনগণের ভোট পেয়ে জিতে আসা খুব কঠিন ব্যাপার। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সেই জন্য উনি যখন বলেছিল যে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো, উনি সেই রকম সিচুয়েশন ক্রিয়েট করে নিয়ে বলতে পারতো যেখানে ওনার হাতে 20টা বা 25টা যদি ক্যান্ডিডেট থাকতো, যে তারাও রাজি, তারাও দাঁড়াচ্ছে, একটা ইকুয়েশনে না গিয়ে উনি হঠাৎ করে একটা ঘোষণা করে দিলেন। এই জায়গায় জনমানুষে আমার মনে হয়
যে কোথাও যেন একটা উনি ধাক্কা খেয়ে গেলেন। দেখুন, উনাকে আমি এখনো মনে করি যে উনি একজন লড়াকু মানুষ, এবং প্রতিটা ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, সামান্য একটা মাইক বাজানো নিয়েও উনি কিন্তু প্রতিবাদ করেছিলেন যে না, জোরে মাইক বাজানো যাবে না, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। প্রতিটা ক্ষেত্রে উনার যে পদক্ষেপ সেটা কিন্তু জনগণের কাছে যথেষ্ট অ্যাকসেপ্টেবল। আমি আপনাদের মাধ্যমে বলবো, উনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায়, উনি দেখুন জিততে পারবে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু একটা বড় ভোট উনি পাবে, এখনো পাবে। উনি যেন সেই ডিসিশনে ফেরেন এবং উনি সেখান থেকে দাঁড়ান। অন্তত লড়াইটা থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা হোক, বাঙালি একজন উদ্বুদ্ধ লোককে দেখুক এবং বাংলা থেকে একটা নবজাগরণ তৈরি হোক ওনার হাত ধরে। এইটুকুই আমি চাই। আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটুকু রাখলাম। আপনি বলছেন যে 20টা জায়গায় প্রার্থী খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বামফ্রন্টের সঙ্গে ওনার এই প্রার্থী নিয়ে একটা সমস্যা, যে বামফ্রন্ট বলছে 3 থেকে 5, আর উনি বলছে যে 15 থেকে 12টা সিটে দেবে। তো বামফ্রন্ট যদি উনি প্রার্থী, আপনার কথায় যদি প্রার্থী যদি নাই খুঁজে পায়, তাহলে 3 থেকে 5টা নিয়ে ডায়মন্ড সহ উনি লড়াই করলে ভালো হতো নাকি? হ্যাঁ, ভালো হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আপনারা একটা জিনিস ভুলে গেছেন হয়তো। আমার মনে আছে এর আগে যতদূর সম্ভব ওনার তো দলটা এসেছিল মনে হয় বিধানসভা 21-এ বিধানসভা ভোটের সময়। দেখুন, তখন বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের একটা জোট এই রাজ্যে আছে, কিন্তু ওনাকে কিন্তু কংগ্রেসের লোকজন খুব একটা ভালোভাবে নেয়নি। ইভেন আমি নাম বলতে চাইছি না, কংগ্রেসের একজন বড় মুখপাত্র মুর্শিদাবাদের, ওনার নাম শুনে তিনি বলেছিলেন তাহলে উনি এখন বলুক আমি মঞ্চ থেকে নেমে যাচ্ছি। এই ঘটনাও কিন্তু হয়েছিল। সুতরাং উনি এটা ভাবছেন যে বামফ্রন্ট বা এই কংগ্রেস এদের সঙ্গে জোটে আবার তালে গোলে যে মানুষের কাছে তার মর্যাদাটা হারিয়ে যাবে কিনা। আমার মনে হয়, দেখুন আমি সবসময় আমার কথাটা বলছি, ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ হয় না, ঠিক আছে, কখনো কখনো হয়তো হোয়াটসঅ্যাপে বা মেসেজে কথা হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেইটুকু হয়তো সেখানে রাজনৈতিক কথাবার্তা খুব কমই হয়, লিগ্যাল ব্যাপারে কথাবার্তা হয়। সুতরাং আমি তার অন্য কি মনোভাব সেই ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটুকু আমি ওনাকে চিনি বা যেটুকু আমার নলেজ আছে, তাতে আমার মনে হয়েছে যে এই বামফ্রন্ট যখন চাইছে 5টা কেন্দ্রে বা 3 থেকে 5টা কেন্দ্রে প্রার্থী দিতে, যখন তিনি নিজে যে চাইছেন 15টা কেন্দ্রে প্রার্থী দিতে, সেখানে একটা স্বার্থ সংঘাত তৈরি হতে বাধ্য। কারণ যিনি একটা দলের ফাউন্ডার বা চেয়ারম্যান, তিনি চাইবেন তার দলটা বড় হোক, কিন্তু তাকে যখন অন্য একটা দলের হেল্প নিতে হচ্ছে, তারা বলছে না 15টা নয়, তুমি 15টা থেকে 10টা কেটে দাও, 5টা কেন্দ্রে প্রার্থী দাও। এই জায়গাটা উনিও কিন্তু বিরক্ত। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি এটা খোঁজ পেয়েছি যে উনিও বা বলছেন যে বামফ্রন্ট আমাকে আমার দলটাকে যে বিস্তার করুক বা আমার দলটা যে উপরে উঠে আসুক, এই জায়গায় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। সেই জন্য আমার মনে হয়েছে। তবে আপনি যেটা বললেন, আমি এটা বলবো যে এই সমস্ত বিদ্বেষ ভুলে, বিভায়াত ভুলে উনি যদি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ান, যেহেতু সেটাকে একটা মডেল হিসাবে দেখাচ্ছে রাজ্য সরকার, আমার মনে হয় মানে বিরোধী মুখ হিসাবে সেটা একটা যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। আবার আর একটা ইকুয়েশনও আছে, আমি আপনাদের মাধ্যমে বলছি। আমার কাছে একটা খবর ছিল যে বিজেপি হয়তো চাইছে নওশাদ সিদ্দিকীকে ওখানে দাঁড়াক। সেক্ষেত্রে বিজেপির কোনো ক্যান্ডিডেট প্রথমে হয়তো ভেবেছিল দেবে কি দেবে না, যেহেতু বিজেপির ক্যান্ডিডেটও ঘোষণা হয়ে গেছে, সুতরাং সেখানেও আবার ভোট কাটাকাটির ব্যাপারটা চলে আসবে। দেখুন, রাজনৈতিক নেতাদের তাদেরকে কিন্তু বাস্তব ভোটটা নিয়ে চিন্তা করতে হয়। আমরা মিডিয়ার সামনে অনেক কিছু বলতে পারি, কিন্তু ভোটে আমরা লড়ি না, ভোটে তারা লড়েন, তার দলের লোকজনরা সেটা ভালো বোঝেন। সুতরাং আমার মনে হয়েছে অনেকগুলো ইকুয়েশন রয়েছে, তবে এখনো সময় রয়েছে। সমঝোতা করে হোক বা চিন্তা ভাবনা করে হোক বা যার সঙ্গে কথা বলার দরকার কথা বলে হোক, অ্যাটলিস্ট ডায়মন্ড হারবার থেকে উনি দাঁড়ান এবং 5টার জায়গায় যদি আরো কিছু প্রার্থী ওনার মতে বাড়ানো যায় বা একটা মাঝামাঝি জায়গায় আসা যায়, অন্তত 10টা কেন্দ্র যদি, ইতিমধ্যে 8টা প্রার্থী দিয়েছে, আরো যদি 4-5টা দেওয়া যায়, সেইটা দিয়ে আইএসএফ আস্তে আস্তে উঠে আসুক, আমি এটাই চাইবো। দেখলাম আমরা যে সন্দেশখালী যে প্রতিবাদী মুখ রেখা পাত্র, যাকে বিজেপি প্রার্থী করেছে এবং নরেন্দ্র মোদী স্বয়ং ফোন করেছেন, তাকে নিয়ে দেখছি রাজ্যের শাসক দলের মুখপাত্র সহ যারা বড় বড় হেভিওয়েট নেতারা আছে, তারা কটাক্ষ করে ছুড়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তো হবেই, এটা তো স্বাভাবিক। এটা তো দেখুন, আপনি এইটা বলছেন, ওই যে মুখপাত্রর কথা বলছেন, সেই মুখপাত্রকে তো শোকজ থেকে শুরু করে অনেক কিছুই হয়েছিল, এবং কেন তিনি দলের বিরুদ্ধে এখনো পর্যন্ত, আমি লাস্ট যা দেখলাম মানে 2 দিন আগে পর্যন্ত, দল কিন্তু তার উপরে বিরক্ত। এটাও কিন্তু মিডিয়ার কাছে খবর আছে, হয়তো অন্য মিডিয়াতে আছে, আপনাদের মিডিয়াতে খবরটা বেরোয়নি, কিন্তু এই খবরটা রয়েছে, আপনি সেটা দেখবেন। আমি আপনাকে একটা কথা বলছি, ওই তৃণমূলের যিনি মুখপাত্র, তার কথা মানুষজন আর বিশ্বাসযোগ্য বলে মনেই করে না, তার নিজের দলই তাকে বিশ্বাসযোগ্য মনে করে না। তিনি আজকে তার যাওয়ার কোনো রাস্তা নেই। আমি আপনাকে পরিষ্কার বলছি, তার কাছে একটা ইকুয়েশন ছিল ভোট, কিন্তু তার দল তাকে কোনো গুরুত্ব দেয়নি, বিরোধী দলেও তার কোনো গুরুত্ব নেই, যার জন্য তিনি ভাবছেন যে তাহলে তো আমার রাজনৈতিক কেরিয়ার শেষ, আমাকে এই জায়গাতেই থাকতে হবে। সেই জন্য তিনি আবার বলতে শুরু করেছেন, ওনার বলাতে কিছু আসবে যাবে না, এইটুকু আমি আপনাকে বলতে পারি। উনি তো শুধু আপনি রেখাপাত্র কেন, উনি তো নরেন্দ্র মোদী সম্বন্ধে অনেক কিছু বলেছেন, শুভেন্দু অধিকারী সম্বন্ধে তো প্রত্যেক দিনই উনি অনেক কিছু বলেন, আরো অনেকের সম্বন্ধে অনেক কিছুই বলেন।
দেখুন, বলে কিছু হয় না। জনগণের মনের মধ্যে যদি কোনো মানুষ তার কাজের মাধ্যমে জায়গা করে নেয়, এবং রেখা পাত্র যার কথা আপনি বলছেন, আমি আগের দিনও আপনাদের বলেছি, রেখা পাত্র এমন একজন প্রতিনিধি যিনি ভবিষ্যতে বিজেপি সারা পশ্চিমবঙ্গে যেমন একটা সময় মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যেমন তৃণমূলের মানে কাণ্ডারি ছিলেন, ভবিষ্যতে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের নিরিখে রেখা পাত্র একজন কাণ্ডারি হতে যাচ্ছে। তিনি পশ্চিমবঙ্গের একজন বিরোধী প্রধান মুখ হবেন, এবং একটা সময় এটা হবে বলেই আমার বিশ্বাস। এবং রেখা পাত্র জিতবেন, আমি আপনাকে বলছি, রেখা পাত্র ওই সিট থেকে জিতবেন। কারণ নারীদের সঙ্গে যে অপমান হয়েছে, নারীদের সঙ্গে যে বঞ্চনা হয়েছে, মা মাটি মানুষের সরকার, রাজ্য সরকার যারা মায়ের পাশে দাঁড়ায়নি, মায়ের কোলের বাচ্চাকে যেখানে ফেলে দিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে রেখা পাত্র যে একজন ক্যান্ডিডেট, তিনি নিজে, তার ফ্যামিলি হচ্ছে মানে এখানে হচ্ছে তাদের হাতে অত্যাচারিত, তিনি ভোট যদি না পান, তাহলে দেশের সংবিধান মানে কি আর বলবো, আমার কিছু বলার নেই। তাহলে মানুষের ওপর মানুষের বিশ্বাসটাই চলে যাবে। সুতরাং রেখা পাত্রকে নিয়ে তৃণমূল যত বলবে, আমার মনে হয় তার ভোটের ব্যবধান তত বাড়বে, এটা আমার মত। এই যে আপনি রেখা পাত্র বলছেন জিতবে, জোরের সঙ্গে বলছেন, শেষমেশ নওশাদ সিদ্দিকীকে কি বলবেন ব্যক্তিগতভাবে, যে ডায়মন্ড হারবার থেকে উনি দাঁড়াক, সাহস করে লড়াই করুক, কি বলবেন? হ্যাঁ, লড়াই করলে নওশাদ সিদ্দিকীকে জিতবে, আমি এটা বলবো না। কারণ হচ্ছে যে আমি আপনাকে একটা কথা বলছি, ডায়মন্ড হারবার রে দেখুন, যে মানুষ যেটা ভালো করেছে তাকে সেটা বলতেই হবে, ঠিক আছে? ডায়মন্ড হারবারে যেটুকু উন্নয়ন কিন্তু কিছু হয়েছে, সে রাস্তাঘাট বলুন, সে জল বলুন, বা ওখানে ইলেকট্রিসিটির যে সমস্যাগুলো ছিল, বা ধরুন ওইখানে নদী বাঁধ নিয়ে যেটা ছিল কিছু কাজ হয়েছে, সেটা রাজ্য সরকার করেছে। দেখুন, যেটা করেছে সেটাকে মানতেই হবে। সুতরাং রাজ্য সরকারের সেখানে একটা পকেট ভোট রয়েছে, সেই পকেট ভোট রাজ্য সরকার পাবে। কিন্তু এরকম হতে পারে নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়ালে ভোটের ইকুয়েশনে নওশাদ সিদ্দিকী যে ভোটটা কাটবে, সেই ভোটটা কাটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যেতে পারে, এটা আমার মনে হয়েছে। এবং নওশাদ সিদ্দিকী কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছেন। আপনি একটা দেখুন, একটা নতুন দল 2021-এ প্রথম তারা আবির্ভাব হলো, আবির্ভাব হয়েই কিন্তু চেয়ারম্যান দাঁড়ালো, এবং ভাঙড়, যেটা একটা ভাঙড়ের ওই একটা কেন্দ্র যেখানে আরাবুল বলুন বা শওকত মোল্লা বলুন, তারা সব সময়ে চেয়েছে নওশাদ সিদ্দিকীকে অত্যাচার করতে, নওশাদ সিদ্দিকীকে বিপদে ফেলতে, তার নামে মিথ্যে মামলা দিয়েছে, হাইকোর্ট থেকে তাকে বারবার বেল নিতে হয়েছে, হাইকোর্টে বারবার ছুটে আসতে হয়েছে। এবং এই রাজপথেও যখন হয়েছিল, ধর্মতলায় যখন মিটিং হয়েছিল, তার নামে মিথ্যে কেস দিয়ে তাকে অনেক দিন জেল খাটানো হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও নওশাদ সিদ্দিকী মাথা উঁচু করে সেখানে লড়াই করেছেন, তিনি জিতেছেন। বাংলার মানুষের তার প্রতি একটা আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমি মনে করি তিনি ডায়মন্ড হারবারে দাঁড়ালে ভোটের ইকুয়েশন ঘুরবে না, হয়তো পুরোপুরি নাও যদি ঘোরে, নওশাদ সিদ্দিকী একটা বড় অংশের ভোট পাবেন, এবং ভবিষ্যতে সেটা আইএসএফ এর ক্ষেত্রে আজকের লোকসভায় না হোক, পরবর্তী লোকসভায় 42টা সিটে অন্তত 30টা আসনে তারা প্রার্থী দিয়ে লড়তে পারবে। আজকের এই মানে জায়গাটা যদি নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারে, দেখুন, কোনো রাজনৈতিক দল একদিনে বিশাল বড় জায়গায় যেতে পারে না। বিজেপির একটা সময় এই রাজ্যে কিছুই ছিল না, যখন তৃণমূল এখানে লড়াই করেছিল সিপিএম এর এগেনস্টে বিজেপি, তখন বিজেপিকে খুঁজে পাওয়া যেত না। আজকে বিজেপি এতগুলো সিট পেয়েছে, এবং বিধানসভাতেও তারা আজকে এতগুলো সিট পেয়েছে, 80টা প্রায় সিট পেয়েছে। সুতরাং একটা দলকে উপরে উঠে আসতে গেলে লড়াই কিন্তু লড়তে হবে, এবং চোখে চোখ রেখে লড়াই লড়তে হবে। রাজনৈতিক ইকুয়েশন কোথায় ভালো, কোথায় খারাপ, কোথায় গেলে আমি একটু কম ভোট পাবো, কোথায় গেলে বেশি ভোট পাবো, এই সব চিন্তা না করে এখন তাদের এগিয়ে যাওয়ার সময়। আমি মনে করি দলের চেয়ারম্যান যেমন সামনে থেকে একজন ক্যাপ্টেন একটা খেলার নেতৃত্ব দেন, দলের চেয়ারম্যান যদি এমন একটা কঠিন লড়াইয়ে নিজেকে নামাতে পারেন, দলের অন্য লোকরা উদ্বুদ্ধ হবে, ভবিষ্যতে এই দলটার অনেক উঁচুতে জায়গায় যাবে বলে আমার বিশ্বাস।